আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি জানাচ্ছি আজকে এই ক্রিমিনাল ল এর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আর আমার সাথে আছেন আমার কলিগ, আপনারা আগেও দেখেছেন, ব্যারিস্টার লিন টাউনলি। সে দীর্ঘ 25 বছরেরও অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার লিন টাউনলি। উনি আপনার বিগত জীবনে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, যে সিপিএস, যেটাকে আমরা বলি সিপিএস এর ম্যানেজার ছিলেন। উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে তাদেরকে পড়ান, বিপিটিসি টিচার। তাছাড়া উনি এদেশের উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং সবচাইতে বড় পরিচয় হলো উনি এদেশের কোর্টের জাজ। আমরা দুজনে মিলে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা কেসের উপরে ডিসকাস করব। এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। আজ লাইভ প্রোগ্রাম হচ্ছে, আর পরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রাম, ক্রিমিনাল ল এর উপরে আইন বিষয়ক প্রোগ্রাম, ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। সেই অনেক বছর ধরে, দীর্ঘ 25 বছরের অধিক ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। আমার অভিজ্ঞতা, আমার স্পেশালিজম হচ্ছে এই ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই প্রোগ্রামে আমি এবং আমার কলিগ, আমার সাথে যিনি আসেন, ব্যারিস্টার অথবা কুইন্স কাউন্সিল, এখন যাদেরকে আমরা কিংস কাউন্সিল বলি, ব্যারিস্টার, কিংস কাউন্সিল, আমরা সবসময়ই ক্রিমিনাল ল এর উপরেই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনার এই পুলিশের কেসগুলো খুবই সেন্সিটিভ। এখানে আপনি যদি টেলিভিশনের মধ্যে আপনার কেসের বিষয়াদি আলোচনা করেন, বলেন, তাহলে এটা আরেকজনের জানা হয়ে যাবে। এই রিস্ক থাকে বলে আমরা টেলিভিশনের মধ্যে কোনো প্রশ্ন আদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলেট, আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক কেসগুলো দেশের নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সেই প্রশ্নাদির উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই অনেক পাবলিসিটি পেয়েছে এই দেশের মধ্যে, নিউজের মধ্যে, যেটা দুইজন টিনেজারকে, আপনার টিনেজার মানে তারা মার্ডার করেছে, এবং তাদের মা এবং ছোট বোনকে, যার জন্য তাদেরকে আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল। এবং ওই কেসের উপরেই আমরা, তারপরও ওইটার উপরে আবার একটা নির্দিষ্ট সময়সীমা ধার্য করেছে জাজ, যেহেতু ওদের এজ ছিল 14 বছর, এবং আরো অন্যান্য জিনিসগুলো কারণে এটা একটা মিনিমাম একটা সেন্টেন্সিং কতদিন থাকতে হবে সেটাও ধার্য করা হয়েছিল। সেটা আমরা যখন কেস নিয়ে যখন আলোচনা করব তখন আমরা বলবো। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, সে ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, রাস্তার থেকে হোক, তখন সহসা দেরি না করে
আপনার পছন্দের একজন অভিজ্ঞ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন এবং অ্যাডভাইস নেবেন এবং অ্যাডভাইস নেওয়ার পরে মিটিং করার পরে ফুললি প্রিপেয়ার্ড হয়ে আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন পুলিশ স্টেশনের মধ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণটা হলো কি, এই ক্রিমিনাল লয়ের মধ্যে যখন আপনি পড়বেন তখন আপনার চারিদিক দিয়ে আপনার একটা আঘাত আসবে। আপনার ব্যক্তিগত জীবনের উপরে, পারিবারিক জীবনের উপরে, সামাজিক জীবনের উপরে, কাজের জীবনের উপরে, এভরিওয়ে আপনার একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন। আর এই জন্যই আমি প্রতিনিয়ত আমি ফোন পাই, আমার কাছে আসে যে আজম সাহেব আমাদের সাথে তো কোনো মিটিং করেন নাই, আমাদেরকে তো ওই যে ফ্রি অ্যাডভাইস দিয়েছেন পুলিশ স্টেশনের, আমাদেরকে উনি সময় দেন নাই, কোনো ডিসকাস না করে কেসের ব্যাকগ্রাউন্ডগুলো না বুঝে, সবকিছু বিস্তারিত কি হয়েছে না হয়েছে সেগুলো না বুঝে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে। সেখানে অনেক আমি গরমিল করছি, অনেক ভুল ভ্রান্তি করেছি এবং আমার ইন্টারভিউটা আমার ভালো হয় নাই। আমি বলবো এটা টু লেট। এই যখন ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন, অনেকগুলো ভুল ভ্রান্তি, এগুলো সংশোধন করা সম্ভব হয় না। সুতরাং সবসময় মনে রাখতে হবে পুলিশের ইন্টারভিউটা এটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি সবসময় এটা আগের থেকে পুরোপুরি প্রস্তুতি হয়ে সলিসিটরের সাথে মিটিং করে ডিসকাস করে বোঝার পরে তারপর আপনি ইন্টারভিউ ফেস করবেন। When facing an allegation of criminal conduct or behavior, it is essential to get clear and transparent legal advice from experienced criminal defense lawyers. আপনার দরকার যখনই আপনার একটা ক্রিমিনাল কেসের উপরে একটা অ্যালিগেশন যখন আপনার উপর আসবে, তখনই এটা অত্যাবশ্যক, এসেনশিয়াল, অপরিহার্য যে আপনি একজন স্বচ্ছ, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট লিগাল অ্যাডভাইস সিক করবেন একজন দক্ষ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের কাছ থেকে। who will protect your rights, যে আপনার অধিকারগুলোকে রক্ষা করবে, who is able to provide immediate specialist legal advice and representation at every stage of the criminal process, যে আপনাকে সহসা অনতিবিলম্বে দেরি না করে আপনাকে একটা দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটরের অ্যাডভাইস নিলে আপনাকে একটা সে ভালো একটা পরামর্শ দিবে, অ্যাডভাইস দিবে এবং রিপ্রেজেন্টেশন করবে আপনাকে প্রত্যেক স্টেজের মধ্যে, at every stage of the criminal process, from attendance at police station to representation in court proceedings, সে পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে আপনাকে সব জায়গায় যে আপনার জন্য একটা দেরি না করে সহসা রিপ্রেজেন্টেশন আপনার জন্য সবসময় দিয়ে যাবে। whether the magistrates court, crown court or court of appeal, সেই রিপ্রেজেন্টেশনটা হতে পারে ম্যাজিস্ট্রেটস কোর্টে, কোর্ট অফ অ্যাপিলে অথবা আপনার ক্রাউন কোর্টের মধ্যে। no matter the offense you may have been accused of, you need a specialist criminal defense solicitor who can help. আপনার কি অপরাধের জন্য আপনাকে আপনার চার্জ করেছে, আপনার বিরুদ্ধে কেস কোর্টে গেছে, আপনাকে ট্রায়াল ফেস করতে হচ্ছে, জুরি ট্রায়াল ক্রাউন কোর্টের মধ্যে, সেই আপনার যে ধরনের অপরাধই হোক না কেন আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন যারা স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর তাদের অ্যাডভাইস নিতে হবে। আপনি যদি ইমিগ্রেশন সলিসিটরের কাছে যান অথবা ডিভোর্স সলিসিটরের কাছে, কনভেন্সিং সলিসিটরের কাছে, হাউজিং সলিসিটরের কাছে, তাহলে আপনার ডিজায়ার্ড
রিপ্রেজেন্টেশন আউটকাম আপনি পাবেন না। মনে রাখবেন এদেশের আইন কিন্তু দুই ভাগে বিভক্ত, একটা হলো সিভিল ল আর একটা হলো ক্রিমিনাল ল। আর সিভিল ল এর মধ্যে পড়ে সবগুলো, ইমিগ্রেশন ল আছে, হাউজিং আছে, কনভেন্সিং আছে, ডিভোর্স ল আছে, প্রপার্টি ল আছে, সবগুলো আপনার সিভিল কোর্টের মধ্যে হয় এগুলো। আর ক্রিমিনাল ল হয় ক্রিমিনাল কোর্টের মধ্যে, তার মানে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে। সুতরাং আপনাকে দেখতে হবে যারা ক্রিমিনাল লয়ের উপরে অভিজ্ঞতা সম্পন্ন, যারা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট, ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, তাদেরকে এনগেজ করতে হবে এবং তাদের কাছ থেকে আপনাকে অ্যাডভাইস করতে হবে। I will go to my colleague Barrister Lynn Townley. Lynn, the case of this Lincolnshire judges says explanation for 14 years old boy and girls stabbing of mother and daughter lies in toxic relationship and immaturity. Can you outline the background of this case, please? Yes, the judge said it was a rare and unprecedented case. The actual case itself, it was a murder of a mother and a daughter by two 14-year-olds, and it's certainly believed, certainly from records, that they're the youngest double murderers ever in the UK. So the judge said it was a terrible crime with few parallels in modern criminal history. Yeah, দর্শক, এখানে জাজ যেটা বলছেন 14-year-old বয় এবং গার্ল, এই ছেলে এবং মেয়ে, তারা যে ছুরিকাঘাত করে মাকে এবং বোনকে হত্যা করেছিল, এইটার পিছনে কারণটা ছিল তাদের টক্সিক রিলেশনশিপ, তাদের একটা বিষাক্ত সম্পর্ক এবং অপরিপক্কতা, ইম্যাচিউরিটি। সো ইট ইজ এ ভেরি রেয়ার, এত ইয়াং বয়সের মধ্যে তারা এত ধরনের একটা খুব বড় ধরনের একটা অপরাধ করেছিল। এবং জাজ বলছিল কি যে এটা বিরল এবং অভূতপূর্ব, এটা খুবই আনপ্রেসিডেন্টেড। এখানে এ বয় অ্যান্ড গার্ল এজড 14, তাদের বয়স ছিল, তাদেরকে have been sentenced to a minimum of 20 years in detention for murdering a mother and daughter as they slept in their beds. তার মাকে এবং বোনকে আপনার হত্যা করেছিল তারা যখন শায়িত অবস্থায় ছিল। যদিও এটা কোর্ট অফ অ্যাপিলের মধ্যে ওইটাকে সেন্টেন্সটাকে কমাইয়া 17.5 ইয়ার করেছিল, এটা হলো মিনিমাম টার্ম ধার্য করেছে। এমনিতে তো আপনার মার্ডারের জন্য তো ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্স, এটা মিনিমাম টার্ম আপনার ধার্য করেছিল 20 বছর, কিন্তু ওইটা আবার কমাইয়া আপিলের মধ্যে 17.5 ইয়ার্সে আসছিল, কারণ এদের অনেকগুলা মিটিগেটিং সার্কামস্টেন্সেস ছিল। এই ছেলে এবং মেয়ের, তারা কিভাবে হত্যা করেছে, কিভাবে এই অপরাধটা সংগঠিত করেছিল, এটা খুবই একটা লোমহর্ষকর একটা ঘটনা। So, Lynn, talk about the background. Why have they done this? Well, again, no one really knows. I mean, the judge said it was to do with their toxic relationship, plus the fact that they were immature as well. And the murders were particularly brutal. And they'd planned to do it together. And it also appeared that they had revelled in the whole murder. They had been watching films together, the Twilight vampire movies. So again, whether that
was behind it. It seems it was, without going into psychological comment, it seems that may have had something to do with it, that they were watching Twilight, where there's clearly types of murders go on, although that's a franchise for young adults. But clearly, if people are vulnerable and open to suggestion, something like that may have had an effect, and made them, or at least contributed to them acting as they did. And they also showed absolutely no emotion whenever the sentence was imposed, which is quite notable. দর্শক, এই দুই টিনেজার, 14 বছর বয়স্কা, বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড, ছেলে এবং মেয়ে, তারা ছুরিকাঘাত করেছিল স্মুদার্ড, মানে তার মাকে, 49 বছর বয়স্ক মাকে আপনার তাকে ছুরিকাঘাত করেছিল। স্মুদার্ড মানে আপনার একদম তাকে শ্বাসরুদ্ধ অবস্থায় এটা করেছিল। এবং তার মেয়েকে, তার ছোট বোন যেটা ছিল, তার বয়স ছিল 13 বছর। এটা তখন তাদের ঘরের মধ্যেই এই ঘটনা ঘটেছিল, স্পাল্ডিং, এটা লিঙ্কনশায়ারে এই ঘটনা ঘটেছিল। এটা হয়েছিল আপনার এপ্রিল 2016-এ। They then shared a bath. হত্যা করার পরে তারা দুজন মিলে শাওয়ার করেছিল, হ্যাড সেক্স, তারা সেক্স করেছে এই হত্যাযজ্ঞের পর, and watched the Twilight vampire movies. এই আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি যেটা বলছেন, তারা এই হত্যাযজ্ঞের পরে তারা মুভি ওয়াচ করতেছিল। Both were 14 at the time of killings. তাদের বয়স ছিল 14 বছর দুজনেরই। They are believed to be the UK's youngest ever double murderers. এই যে ডাবল মার্ডারার, যে দুইটা হত্যাযজ্ঞ, মা এবং বোনকে, তারা বলছে কি পুলিশ, এটা হচ্ছে কি আপনার আমাদের ইউকের মধ্যে ইয়াংগেস্ট মার্ডারার তারা, কারণ তাদের বয়স ছিল দুজনেরই শুধু 14 বছর। Now, Lynn, I would read one of the judges' comment. He said, sentencing both to life, because the murder you get the life sentence, so he gave the life sentence. He told packed courtroom at Nottingham Crown Court that the killing were a terrible crime with few parallels in modern criminal history. Any comment? Well, I mean, as I've said before, it appears that it's the youngest double murderers ever in the UK, certainly that's been recorded in criminal history. Again, it's the murders themselves, horrendous enough as they were, but it was made worse by the brutality. I mean, the judge said it was a form of execution, and also they had attempted to cut out the voice boxes of the victims to stop them from screaming, so that sort of young adults would know to do this and to plan it in the detail that they had was rare, and there was a murder plot going on, and the victims seem to have been selected because the adult victim was a school dinner lady
that the female part of the pair had a grudge against for whatever reason. And they told the police that they'd felt like murdering for quite some time, and they were excited and looking forward to the murders. দর্শক মানে এটা খুবই লোমহর্ষকর হত্যাযজ্ঞ, এবং জাজ বলছে কি আধুনিক এই অপরাধের ইতিহাসে এটার কোনো সমান্তরাল এরকম খুব বিরল একেবারে এগুলা। এটা একটা ফ্যাক্ট কোর্টরুমের মধ্যে যেখানে মানুষজন ছিল সেখানে জাজ এই মন্তব্যগুলো করেছিল, এবং সে বলছিল কি the murders had been brutal, এটা খুবই পাশবিক ছিল, এই মার্ডারটা ছিল খুবই পাশবিক, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ এক্সিকিউশন। যে আমার কলিগ লিন টাউনলি যেটা বলছেন এটা হলো জাজের বক্তব্য। জাজে বলছে কি এটা একটা প্রাণদণ্ডের মতো, এটা খুবই পাশবিক হত্যাযজ্ঞ ছিল। He told the pair, both of you are perfectly intelligent. সে বলছে কি তোমরা দুজনেই খুবই বুদ্ধিমান, তোমরা বুদ্ধিমত্তা সম্পন্ন, তোমরা বুদ্ধিমান দুজনেই, and knew exactly what you were doing, এবং তোমরা দুজনে জানতা তোমরা কি করতেছিলে সেটা। Either of you could have backed out at any time, but you were selfishly determined to do it together. সে বলছে কি তোমরা দুজনেই খুবই বুদ্ধি সম্পন্ন, তোমরা একজন তো পিছাইয়া যাইতে পারতা এই হত্যাযজ্ঞটা না করে, কিন্তু তোমরা দুজনেই এটা সংকল্পবদ্ধ ছিল, ডিটারমিন্ড ছিল এটা ক্যারি আউট করার জন্য এই হত্যাযজ্ঞটা। এটা জাজের বক্তব্য। They had reveled in their actions, the judge added. তারা ফুর্তি করেছিল, আমোদ ফুর্তি করেছিল হত্যাযজ্ঞ করার পরে। আপনার ভ্যাম্পায়ার মুভি, টুইলাইট মুভি, এই তারা ওয়াচ করতেছিল। হত্যাযজ্ঞের পরে তারা সেক্স করছে, বাদ করছে, মুভি দেখছিল। এটা একটা মানে খুবই রেয়ার সিচুয়েশন এগুলা এই আধুনিক অপরাধের ইতিহাসের মধ্যে, যা যেগুলো বলছে। দর্শক আমরা এই কেসের উপরে আরো অনেক খুবই খুবই লোমহর্ষকর অনেক ঘটনা গুলো আমরা বলবো, কিভাবে হত্যাযজ্ঞটা হয়েছে, কিভাবে জাজ তাদেরকে সেন্টেন্স দিয়েছে। আমরা নেক্সট সেগমেন্টে আমরা কন্টিনিউ করব, সবাই আমাদের সাথেই থাকুন। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি। আমি আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল লয়ের উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। এই যে আমরা আজকে যে এই কেসের উপর কথা বলছি, দুজন টিনেজারকে 14 বছর বয়স্ক লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছিল আপনার নটিংহাম ক্রাউন কোর্টের থেকে, এবং তাদেরকে একটা লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার পরে একটা মিনিমাম টার্ম জাজ ধার্য করেছিল। আপনার neither the boy nor the girl reacted as the sentence was delivered. এই যে ছেলেটা অথবা মেয়েটা, তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না যখন জাজ তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড মানে ঘোষণা করেছিল। As the judge spoke, a family member wept quietly
in the public gallery. The boy with light stubble and dressed in a dark blue sweatshirt, আপনার ছেলেটা আপনার তার একটা মোস্তাচ ছিল, মানে ছোট ছোট মোস্তাচ ছিল, এবং সে একটা সোয়েট শার্ট পরছিল এবং একটা ডার্ক ট্রাউজার পরছিল, had slumped in his chair throughout the hearing. পুরা কেসের সময় সেই মানে মানে জাম্প দিয়ে উঠতেছিল, মানে স্লাম্পড মানে শুধু মানে মানে চেয়ারের উপরে মানে থাবড়ানো এরকম রাগে। He glanced briefly at the girl. সে এক নজর মেয়েটার দিকে, তার গার্লফ্রেন্ড যেটা, তার দিকে সে দেখছিল। And she was brought into the dock. As she was brought into the dock, যখন তাকে ডকের মধ্যে আনা হয়েছিল। But they did not otherwise look at each other. তারা এছাড়া মানে একে অন্যের দিকে দেখে নাই। She listened to the legal argument without emotion. কোনো আবেগ ছিল না। মেয়েটা যখন এই মানে কোর্টের আর্গুমেন্ট গুলা, লিগাল আর্গুমেন্ট গুলা যখন শুনছিল, তার মধ্যে কোনো আবেগ ছিল না। Wearing glasses, a striped blouse and black cardigan. সে একটা ব্লাউজ, স্ট্রাইপ ডোরা কাটা একটা ব্লাউজ পরিধান করেছিল এবং একটা কার্ডিগান ছিল এবং একটা গ্লাস তার চোখের মধ্যে ছিল। তার মধ্যে কোনো আবেগ ছিল না জাজ যখন তাকে শাস্তি দিচ্ছিল। Now, Lynn, I would read one more sentence. A jury convicted the girl last month, that time it was published, of the double murder after she had initially pleaded not guilty on the grounds of diminished responsibility. So what is that mean, the diminished responsibility? Well, she was initially saying that she was unable, as it were, to form the necessary intent, which is the mental aspect. For all crimes, there's a mental and, if you like, a physical aspect. So the actual physical aspect was doing the murder, but to be convicted of murder, you have to have a certain type of intention. And initially, the plea was on the basis that her mental state was such that she would have been unable to have formed the particular intention that is required for murder. So that was her initial plea, but she was convicted by the jury. And then, as I understand it, the boy, the 14-year-old boy, admitted both the murders, so would have entered guilty pleas to both the murders on the first day of the trial. So quite late on in the day. সুতরাং এগুলো হলো কি আপনার যখনই এইগুলো কেস যখন কোর্টের মধ্যে যায়, কোর্ট কিন্তু সবগুলো দেখে, সব বিচার বিশ্লেষণ করে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, ডিমিনিশ রেসপন্সিবিলিটি, তাদের যে মানসিক অবস্থা এবং অ্যাবনর্মালিটি যেগুলো ছিল, এগুলোও কিন্তু কোর্ট কিন্তু আপনার কনসিডার করেছে। এটার জন্য তাদেরকে বলা হয়েছিল তাদের ডিমিনিশ রেসপন্সিবিলিটি, মানে তার দায়বদ্ধতাটা এই 14 বছর বয়স্ক ছেলে এবং মেয়ের মানে এটা কমে আসছে। The judge said that people would struggle to comprehend
মানুষের বুঝতে খুব সংগ্রাম করতে হবে, খুব কষ্ট হবে, খুব সংগ্রাম স্ট্রাগল করতে হবে বুঝার জন্য যে হাউ দ্য পেয়ার কুড হ্যাভ কমিটেড দ্য ক্রাইমস, কিভাবে এই 14 বছর বয়স্ক ছেলে এবং মেয়ে তারা এই ক্রাইমটা করেছিল, এটা বুঝতে খুবই মানুষের মানে স্ট্রাগল করতে হবে, একদম অল্প বয়স্ক। The answer, he said, উত্তরে সে বলছিল কি, in their toxic relationship, তাদের বিষাক্ত সম্পর্ক, এই 14 বছর বয়স্ক ছেলে মেয়ের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে সম্পর্ক, এটাই ছিল পিছনের কারণ। A hermetically sealed, pathetic world of your own, of deep selfishness and immaturity. সে বলছে তোমাদের খুবই নিজস্ব, তোমাদের সেলফিশনেস এবং অপরিপক্কতা, তোমরা তোমাদের নিজেদের একটা গণ্ডির ভিতরে ছিলা, এইগুলো অনেকগুলো মন্তব্য জাজ করেছিল। Then he said, Crown Court'ের জাজ বলছে কি, this has been on any view an exceptional and exceptionally distressing case. সে বলছিল কি যে কোনো ভাবেই হোক না কেন এটা একটা ব্যতিক্রমধর্মী কেস এবং এটা একটা খুবই ডিস্টার্বিং কেস, এক্সেপশনালি আপনার একটা ট্রাবলসাম কেস এই কেসটা। তারপরে দ্য সেন্টেন্সিং স্টার্টিং পয়েন্ট ফর এ মার্ডার committed by a child, তারা এগুলো সে জাজ বর্ণনা করছে এবং সে বলছে কি substantially aggravated by the fact that, Lynn, I would ask you something about the substantially aggravated by the fact that it was a double murder, that their victims were asleep and must have suffered terribly in the moments before their deaths. Yes, well, obviously it's, but by aggravated, what that means is it's made worse, essentially, made more serious. And if something is aggravated, it normally, what that will mean, it's a sentencing term. It means a greater sentence, or the sentence is uplifted to take account of the factors that are said to aggravate. So here there's a number of factors that make it worse, as it were. So it's the fact that the victims, they're targeted. It's a mother and child while asleep in their own homes, in their own beds, which is obviously somewhere where people feel and should be able to feel safe. So that in itself makes the situation worse. And the fact that it's 2 lives that are taken, and then also the aggravation, the fact that it's planned, the fact that there appears to be a lot of pleasure taken from the crime as well, and then the nature of the crime, it's particularly brutal. We don't need to go into a huge amount of detail about how brutal it was, but as we said earlier, and it's been reported, there was an attempt to remove the voice boxes off the victims first. So it would appear that there was a situation simply where with a stabbing, people bleed to death, which is it's a very, very difficult, very horrendous death for anyone to endure, and that was also what the judge said made it worse and meant that a higher sentence had to be imposed. মানে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো হচ্ছে দর্শক যেগুলো কারণগুলো, এমন কারণগুলো যে কারণগুলো আপনার অপরাধের মাত্রাকে বাড়াইয়া দেয়, তার মানে সেন্টেন্সও বেশি হবে। আর মিটিগেটিং ফ্যাক্টর গুলো হলো যে কারণগুলো আপনার অপরাধের মাত্রাকে কমাইয়া দিবে।
তার মানে সেন্টেন্সও তখন কমবে। এগুলো সব জাজ আপনার এক্সপ্লেইন করছে কি কি কারণে অপরাধের মাত্রাটা বেড়ে গেছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কোন কোন কারণে, কি কি ফ্যাক্টর গুলো ছিল যেগুলা অপরাধের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে, সেগুলো সে এক্সপ্লেইন করেছে জাজ। তারপর সে বলছে কি, হ্যাড দে বিন অ্যাডাল্টস, হি সেড, তারা যদি বয়প্রাপ্ত হতো, তারা যদি মানে 14 বছরের না হয়ে যদি বয়প্রাপ্ত হতো, মানে অ্যাডাল্ট হইতো, you may have been facing the whole of your lives in prison, হয়তো এটা হতে পারতো তোমাদের সারা জীবনেই তোমাদেরকে প্রিজনে থাকতে হতে পারত। এখন তো মনে করেন লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, সেখানে মিনিমাম টার্ম দিয়েছে 20 বছর, এবং সে বলতে তোমরা 14 ইয়ার্স বলে তোমাদেরকে এটা দেওয়া হয়েছে, যদিও আপিল কোর্টে এটাকে 17.5 ইয়ার্স করেছে। এবং সে বলছে কি, যদি তোমরা এটা যদি অ্যাডাল্ট হতা তাহলে তোমাদেরকে হোল লাইফ প্রিজনে থাকতে হতে সম্ভাবনা ছিল। He added, I sentence you as children, which you are. আমি তোমাদেরকে সেন্টেন্স দিচ্ছি চিলড্রেন হিসাবে, যেহেতু তোমরা টিনেজ। I sentence you in the hope for you and society rather than expectation of failure. Could you tell something about this judge's comment, Lynn? He said, I sentence you in the hope for you and society rather than expectation of failure. I think what the judge was commenting on was that he hoped that during the sentence that there would be some hope for rehabilitation, and because they were children, because again, being a child, you have to be sentenced as a child, and that is mitigation, or will make the sentence lesser than it would have been had they been adults, which is what the judge said, that had they been adults, it was likely that they would have ended up spending the rest of their lives in prison. But because they were children, there was a possibility that they would at some point be released. So I think the comment relates essentially to it is essentially a hope for rehabilitation, so that when they were released they would no longer pose a danger to society. But obviously the sentence, irrespective of their ages, had to reflect the nature of the crime and the fact that two people had lost their lives in horrendous circumstances. And I mean, by their own admission, they gave the police details of the actual, the circumstances that surrounded the deaths. And I think that the adult victim had taken 3 minutes to die or appear to go unconscious from the nature of the wounds. So again, horrendous ordeal for someone to have to go through. So obviously that had to be marked by the sentence, but at the same time the judge had to balance the fact that they were children. তাহলে সবগুলা বিবেচনা করে জাজকে এই শাস্তিতে উপনীত হতে হয়েছিল। তাদের এজ, তাদের চাইল্ডহুড, তাদের আপব্রিঙ্গিং, অনেকগুলো জিনিস আপনার কনসিডার করা হয়েছিল। The jury heard that the murder plot, কিভাবে এই মার্ডার পরিকল্পনাটা করা হয়েছিল। আপনারা জানেন ক্রাউন কোর্টের 12 জন জুরি এই কেসগুলো শুনে এবং শোনার পরে তারা একটা রায় দেয় দোষী কি নির্দোষ। 12 জনের 10 জন, 11 জন অথবা 12 জনকে বলতে হবে। যখন দোষী বলে তখন জাজের দায়িত্ব হয়ে যায় শাস্তি নির্ধারণ করা, এবং জুরি মেম্বাররা
তারা যে মার্ডারের যে পরিকল্পনা করেছিল সেটা শুনেছিল, which the pair had discussed over burgers at McDonald's. ম্যাকডোনাল্ডের মধ্যে বার্গার খেয়ে তারা এটা আলোচনা করেছিল, মানে এই যে প্ল্যানিং করেছিল এই হত্যার জন্য। began because the girl had a grudge against mother, স্কুল ডিনার লেডি। তার মা ছিল একটি স্কুলের ডিনার লেডি, তার মার বিরুদ্ধে তার একটা গ্রাজ ছিল, হতাশা ছিল, একটা রাগ ছিল মেয়েটার। After their arrest, she told police she had felt like murdering for quite a while. সে পুলিশকে বলছিল, আমি অনেক দিন ধরে, বেশ সময় ধরে আমি একটা হত্যা করার জন্য মনে করছিলাম, অনুভব করছিলাম, আমি ফিল করতেছিলাম। she had been excited, সে খুব অধীর ছিল এটার জন্য, খুব উতলা ছিল about their plan, তাদের এই পরিকল্পনার জন্য, and looking forward, এবং সে অপেক্ষা করতেছিল to the murders, এই হত্যাযজ্ঞটা সংগঠিত করার জন্য সে লুকিং ফরওয়ার্ড করতেছিল, মানে অপেক্ষা করছিল। that planned in great details, তারা খুব অনেক তারা পরিকল্পনা করেছিল। plotting to cut the mother and daughter's voice boxes to stop them screaming, তারা পরিকল্পনা করেছিল তাদের মার এবং বোনের শ্বাসযন্ত্র কেটে ফেলার জন্য, এটা তারা পরিকল্পনা করেছিল। এগুলো সবগুলো অ্যাগ্রাভেটিং ফিচার একটা কেসের জন্য, যেগুলোর জন্য আপনার অপরাধের মাত্রাটা বেড়ে যায়। এই পরিকল্পনা, ডিটেইল পরিকল্পনা করে করছে, যার জন্য শাস্তি অনেক বেড়ে যায়। কিন্তু জাজ বলছে কি, আমি তোমাদেরকে পানিশমেন্ট যেটা দিচ্ছি সেটা হলো কি অ্যাজ এ চিলড্রেন, যে হোপ করতেছি তোমরা ফিউচারে সোসাইটিতে এসে তোমরা হয়তো একটা রিহ্যাবিলিটেট করার হয়তো সুযোগ থাকতে পারে। The boy first attacked mother, pinning down on the bed as he stabbed her throat. তাকে বিছনার মধ্যে আটকাইয়া ধরলো, পিন ডাউন করলো, তারপরে তাকে ছুরিকাঘাত করলো ছেলেটা। He told police the women had struggled for 3 minutes. আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি যেটা বলছিল, উনি বলছেন কি 3 মিনিটের জন্য সে খুব সংগ্রাম করতেছিল, তারপরে সে নিস্তেজ হয়ে গেছে। The girl who had originally planned to murder the younger victim, যে বোনকে হত্যা করার জন্য যে প্ল্যান করেছিল মেয়েটা, she could not do it any longer, go through it, and the boy then stabbed and then smothered 13-year-old daughter. তারপরে ছেলেটা আগাইয়া আসলো, ছেলেটা এই হত্যাযজ্ঞ, ওই ছোট বোনকে হত্যা করার জন্য ছেলেটা ছুরিকাঘাত করে হত্যা করলো। Summing up the case, before he delivered his verdict, the judge said the teenagers had met at school and started a relationship 12 months earlier. প্রায় বছরখানেক আগে তারা স্কুলে মিট করছে এবং তাদের একটা সম্পর্ক হয়েছিল। They had quickly became obsessed, তারা একজনের প্রতি আরেকজন খুব আসক্ত হয়েছিল। To each other, he said, জাজ বলছে, একজনের প্রতি একজনের একটা খুব আকর্ষণ তারা হয়েছিল। And the relationship became sexual, তখন তারা এই 14 বছর বয়সে তারা যৌন সম্পর্ক শুরু করলো, সেক্সুয়াল রিলেশনশিপ তাদের মধ্যে হলো। Both had troubled upbringings, তাদের দুজনেরই কিন্তু খুবই ঝামেলাপূর্ণ লাইফ ছিল ছোটকাল থেকে, which the judge said he had considered in mitigation,
সে বলছে কি আমি এই ফ্যাক্টরগুলো তোমাদের যে চাইল্ডহুড থেকে তোমাদের যে একটা ডিফিকাল্ট লাইফ ছিল, চাইল্ডহুড ছিল, এগুলো আমি কনসিডার করেছি। এগুলো সে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে সেগুলো কনসিডার করেছে। আমি আগেও বলেছি মিটিগেটিং ফ্যাক্টরগুলো হলো সেগুলো যেগুলো আপনার অপরাধের মাত্রাটাকে কমাইয়া দিবে, তার মানে শাস্তিটা একটু কম হবে, এগুলো জাজ কনসিডার করছে। তার মানে জাজ কনসিডার করলো অ্যাগ্রেভেটিং ফিচারগুলো, তাদের যে লং প্ল্যানিং, কিভাবে তারা পরিকল্পনা করলো, কিভাবে তারা হত্যা করে দুজনে বাদ করলো, সেক্স করলো এবং ভ্যাম্পায়ার মুভি ওয়াচ করলো, এবং এগুলো সব আপনার জাজ অ্যাগ্রেভেটিং ফিচার হিসেবে নিয়েছে, তাদের যে লং প্ল্যানিং গুলো। আর মিটিগেটিং ফ্যাক্টর গুলো জাজ কনসিডার করেছে তাদের চাইল্ডহুড আপব্রিঙ্গিংটা ছিল খুবই ডিফিকাল্ট, এগুলো কনসিডার করেছে। করার পরে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট, যেটা আপনার মার্ডারের জন্য। তারপরে ওইটাকে বলছে কি তোমাদেরকে 20 বছর মিনিমাম থাকতে হবে। দর্শক, আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি এই কেসের উপর আমি এবং আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি আরো কন্টিনিউ করব নেক্সট সেগমেন্টে। সবাই আমাদের সাথেই থাকুন। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। দর্শক, আপনারা জানেন এই লিন টাউনলি সে প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন এই ক্রিমিনাল ল এর স্পেশালিস্ট ব্যারিস্টার। উনি বিগত জীবনে সিপিএস এর ম্যানেজার ছিলেন। উনি যারা লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে, বিপিটিসি বলে, ওদেরকে পড়ান ওখানে টিচার। তাছাড়া উনি উইমেন ব্যারিস্টার অ্যাসোসিয়েশন হোল ইউকে প্রেসিডেন্ট, এবং সবচেয়ে আরেকটা পরিচয় হলো উনি কোর্টের জাজ। দ্য ডেপুটি চিফ ক্রাউন প্রসিকিউটর সিপিএস এর, যে ইস্ট মিডল্যান্ডের যে ডেপুটি চিফ প্রসিকিউটর, আমরা যে মার্ডার কেসের উপর বলছি সেখানে সে বলছিল কি এই মার্ডার কেসে বলছিল ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রেসিং and disturbing cases that I have ever encountered. আমি যতগুলো কেসের সম্মুখীন হয়েছি, আমি কেস করেছি, তার মধ্যে এইটা ছিল এই টিনেজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারা যে একটা হত্যাযজ্ঞ করলো, মাকে হত্যা করলো, কিল করলো, এবং বোনকে হত্যা করলো 13 বছর বয়স্ক তখন 2016 সালে। এটা সে বলছে কি তার খুবই পীড়াদায়ক, খুবই ডিস্টার্বিং, এবং এটা তার কাছে এই ধরনের কেস সম্মুখীন সে আর হয় নাই। প্রসিকিউটর যে পুলিশের সে এই কথাটা বলছিল। স্পিকিং আউটসাইড দ্য কোর্ট আফটার দ্য সেন্টেন্সিং, দ্য বয় অ্যান্ড গার্ল were both 14 at the time. তখন ওই মানে আপনার তখন তাদের বয়স ছিল 12 বছর, 14 বছর, এবং সিনিয়র ক্রাউন প্রসিকিউটর আমি বলছিলাম, হি said আউটসাইড দ্য কোর্টে যে এসে বলছিল, our deepest sympathies are now with the extended family and friends as they attempt to come to terms with this horrific crime. সে বলছে আমাদের খুবই গভীর সহানুভূতি পরিবারের জন্য, যাদেরকে এখন একটা মানে টার্মে আসতে হবে এই ভয়াবহ অপরাধের পরে,
তাদেরকে এটার সাথে কোপ করতে হবে। দ্য ইস্ট মিডল্যান্ড মেজর ক্রাইম ইউনিট, যেখানে মানে সিপিএস এর আরেকটা ক্রাইম ইউনিট, তারা বলছিল কি, দিস হ্যাজ বিন এ রেয়ার অ্যান্ড আনপ্রেসিডেন্টেড কেস। এটা ছিল একটা বিরল এবং নজিরবিহীন কেস। And everybody who has listened to the details as they have emerged throughout the trial will, I am sure, have felt the same sense of shock and disbelief. এবং সে বলছিল কি, এই ইস্ট মিডল্যান্ডের যে ক্রাইম ইউনিট, সে বলছিল কি এটা ছিল একটা বিরল এবং নজিরবিহীন কেস, এবং প্রত্যেকেই যারা এই কেসটা শুনছিল, as it has been emerged, যেভাবে কেসটা মানে বিভিন্নভাবে পাবলিশ হচ্ছিল নিউজের মধ্যে, সমস্ত ট্রায়ালটা কিভাবে হচ্ছে আগাচ্ছিল, আমি নিশ্চিত যে সবাই এটাতে খুব শকিং ছিল এবং বিশ্বাস করতে তাদের খুবই কষ্ট হচ্ছিল। কেমনে এরকম 14 বছর বয়স্কের একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই টিন এজ, কিভাবে তাদের মাকে এবং বোনকে 13 বছর বয়স্ক হত্যা করেছিল পরিকল্পিতভাবে। The planning that went into the brutal murders of mother and daughter as they slept in their beds was cold. এটা খুবই একদম ঠান্ডা মস্তিষ্কের হত্যাযজ্ঞ করেছিল। রুথলেস, খুবই নির্মম হত্যাযজ্ঞ ছিল, এবং চিলিং মানে খুবই শীতল, as was the lack of remorse shown by the two juveniles afterwards. তারা কোনো রিমোর্স, তারা কোনো অনুশোচনা করে নাই, তাদের কোনো অনুশোচনা ছিল না এই হত্যাযজ্ঞের পরে। এইটা আপনার যে ক্রাইম ইউনিট যারা কেস হ্যান্ডেল করেছিল তারা এটা বলেছিল। Then teenage twilight killers jailed for life for stabbing mom and daughter through the throats set to appeal sentences. Lynn, I think the appeal court has reduced the sentence to 17.5 from the minimum term. Okay. Yeah. What happened? The case was referred to the Attorney General. The 20-year term, it was referred on the basis that it was unduly lenient. Yeah. That was a referral, as it were, by the prosecution, so not an appeal as such. Okay. So the sentence at the time was being considered, if it could, basically it was being considered if it couldn't have reasonably have been imposed on the facts of the case. And then looking further down, the Attorney General basically considered the case, so that was referred by the CPS, by the prosecuting authority, who But felt it says, the sentence was too low. Yeah. Just let me finish this bit because we've got to get it in sequence. The prosecuting authority felt the sentence was too low. So that was the first thing. When the Attorney General's office then considered it, they felt that it wasn't something which they could say was too lenient, and that they didn't think that it was something that the Court of Appeal would or should increase.
ইয়া এই কেসটা কিন্তু অনেক কমপ্লেক্স কেস দর্শক। এটা আপনার অনেকগুলো মানে কনসিডারেশনের মধ্যে আসছিল অনেক জিনিসগুলো। কারণ যে জিনিসগুলো আসছিল সেগুলো হইল কি তাদের অপরিপক্কতা, তাদের 14 বছর বয়স্ক, এবং তারা কিভাবে হত্যাযজ্ঞের পরে কিভাবে তারা টাইমটা পাস করেছিল। The 14-year-old boy and girl who smirked in the dock, তারা হাসছিল ডকের মধ্যে, কোর্টের ডকের মধ্যে দাঁড়াইয়ে তারা হাসছিল as they were sentenced, তাদেরকে যখন সাজা দেওয়া হচ্ছিল। এটা খুবই মানে একটা রিয়ার সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন। Teenagers used an 8-inch kitchen knife, এবং এটা নিউজের মধ্যে আসছিল যে তারা একটা 8 ইঞ্চির একটা কিচেন নাইফ তারা ইউজ করেছিল তাদের মাকে এবং বোনকে হত্যা করার জন্য। The killings were brutal in the form of execution, and both victims must have suffered terribly in the last minutes of their lives. এটা হলো জাজের বক্তব্য। জাজ বলছে কি যে এরা খুব সাফার করেছে, তাদেরকে যেভাবে মানে শায়িত অবস্থায় যেভাবে ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, এটা তারা খুব সাফার করেছিল। As she was growing up, the girl sought a relationship with her father and resented not being allowed to see him because she believed I would have been his favorite. মেয়েটা তার বাপকে দেখতে চাইছিল, এবং কারণ মাকে ছেড়ে তার বাপ চলে গেছিল এবং তাকে সেটা তার একটা হতাশা ছিল এটার জন্য। সে মনে করতো হয়তো আমার বাপ হয়তো আমাকে লাইক করত। আপব্রিঙ্গিংটা ছিল তাদের খুবই ডিফিকাল্ট, এবং মেয়েটা কনফাইডেড ইন বয়, ছেলের সাথে সে খুব একদম নির্ভর করছিল, and the pair adopted a Bonnie and Clyde mentality of us against the world. মানে তারা একজন আরেকজনের উপরে খুব নির্ভরশীল হয়ে গেছিল, একজন আরেকজনের খুব লাইক করতেছিল, এবং তারা একজন আরেকজনের সাথে সবকিছু শেয়ার করতেছিল। In a shocking police interview, she told detective, সে বলছিল কি, ever since I was young, I never got on with my mom. সে বলছে আমি কোনো সময় আমার মার সাথে আমার ভালো মতো আমি সম্পর্ক ছিল না। I knew she favored my sister. আমি জানতাম সে আমার বোনকে পছন্দ করত, more than me, আমার চাইতে বেশি। She said she did not, but I knew she was lying. সে বলছে কি আমি জানি সে আমার বোনকে পছন্দ করত বেশি আমার চাইতে, কিন্তু সে কোর্টের কাছে বলছে কি সে এটা করতো না, এটা কিন্তু সে মিথ্যা বলছিল। They would talk together, and whenever I got into an argument with my mom, sister would always take her side. যখনই একটা আর্গুমেন্ট হতো, আমার বোন সব সময় আমার মায়ের মানে পক্ষ নিত। Whenever I tried to talk to sister, যখনই সে তার বোনের সাথে কথা বলার চেষ্টা করত, she would say shut up, সে তাকে বলতো কি shut up করার জন্য, and walk away, এবং হেঁটে চলে যাইত। But she always expected me
to listen to her problems. এই মেয়েটা তখন বলছে কি যে আমি যখন তার সাথে কথা বলতে চাইতাম সে তখন আমাকে শাট আপ করতো, বলতো যে শাট আপ, এবং সে আশা করত আমি তার কথাগুলো শুনি। Boyfriend just hates me because upset, hates me being upset. আমার বয়ফ্রেন্ড যে ছেলেটা সে খুব এটা পছন্দ করতো না, কারণ আমি খুব সব সময় যে আপসেট থাকতাম, মর্মাহত থাকতাম, এটার জন্য আমার বয়ফ্রেন্ড এটা পছন্দ করতো না। He did not like my mom or my sister for that reason. এই কারণে যেহেতু আমি খুব একটা অসন্তুষ্ট থাকতাম, সবসময় মর্মাহত থাকতাম, এই জন্য সে আমার মাকে এবং আমার বোনকে সে পছন্দ করতো না। Glenn, would you like to add more things about this background of this case? Yes, in the end, what happened was there was an appeal against the sentence. So initially, the prosecution sought to refer the sentence as being unduly lenient, and then they decided that it actually wasn't something that could rightly be referred. So then there was an appeal against the 20-year minimum tariff. So in murder cases, they're different from other cases because the sentence is one of life imprisonment. And then the court has to specify what the minimum term is that has to be served by the perpetrators before they can be considered for a possible release from the sentence of imprisonment. And in this case, the Court of Appeal reduced the minimum tariffs for both of the defendants to 17 years and 6 months for each defendant. Again, the basis for this would have been linked to their ages, and that they were being sentenced still as relatively young teenagers. So that is a big factor that has to be accounted for. So even though the murder itself or the murders were absolutely horrendous and would have justified a longer minimum term in the case of an adult, it always has to be taken into account by the courts that years in terms of children and young teenagers are very different than adult years, and they can also potentially rehabilitate and change with interventions, clinical interventions, other types of therapeutic interventions, and also just with the maturity process that comes and is very marked sort of from the mid-teenage years through to the sort of early 20s. There's a marked level of maturity that comes during that time. So that was what the sentencing judge was originally thinking about when he was talking about there was sort of a hope for society, or hopefully some hope, that with age and time and interventions that they would have whilst in custody, he hoped that they would be rehabilitatable whenever the maximum term had ended. But it wouldn't then be automatic release. They would have to be assessed and so on by probation, and also there's other mechanisms and decision-making bodies that make final decisions in murder cases about whether individuals can be released at the end of their minimum term or at some point after their minimum term has ended. এই যে ছেলেটা, মেয়েটার বয়ফ্রেন্ড, সেও টিনেজ, সে বলছিল তার গার্লফ্রেন্ডকে, I really want to kill your mom. জোকিংলি সে জোক করে বলতেছিল আমি রিয়েলি তোমার মাকে আমি হত্যা করতে চাই। and she replied, so do I, আমিও সেটা চাই। and the plot escalated.
তখন তাদের দুইজনের পরিকল্পনা ধাপে ধাপে বৃদ্ধি পেতে থাকলো কিভাবে হত্যাযজ্ঞটা চালাবে। They have decided he would murder mother and she would kill her sister to save her the agony of finding their mother's body. তারা সিদ্ধান্ত নিয়েছিল ছেলেটা মাকে হত্যা করবে এবং মেয়েটা বোনকে হত্যা করবে। The couple তারা মেট করেছিল ম্যাকডোনাল্ডে after school where she listened the plan was still on and gave him the go ahead. তারা তখন দুইজনে প্ল্যান করেছিল এবং বয়ফ্রেন্ডকে বলছিল এটা গো অ্যাহেড করো, এটা তুমি আগাইয়া যাও, এই হত্যাযজ্ঞটা আমরা চালাইয়া যাব। সে বলছিল কি, মেয়েটা বলছিল কি, I unzipped the bag and Lucas, that তার মানে তার বয়ফ্রেন্ড said, are you sure you want to do this? সে বলছে কি ওই ব্যাগের মধ্যে ছুরি ছিল, সে বলছে তুমি কি নিশ্চিত তুমি এগুলো করতে চাও? তখন মেয়ে বলছে I said yes, but I said I did not exactly want to kill my sister, কিন্তু আসলে আমার বোনকে আমি ঠিক হত্যা করতে চাই নাই। He said okay, I will do it instead, ঠিক আছে আমি করব, তোমার করার দরকার নাই। এগুলো মানে সব বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এই লোমহর্ষকর কেসের। এন্ড তারপরে মেয়েটা আপনার rushed in when she heard her mother kick out and gargling because she wanted to make sure her boyfriend was not hurt. সে যখন মাকে যখন হত্যা করে মানে ছুরিকাঘাত করেছিল, সে গার্গলিং করতেছিল, সে ঝাপটা ঝাপটা মানে মানে মৃত্যুর আগে যেগুলো করে আর কি, সে তখন তার চিন্তা ছিল তার বয়ফ্রেন্ড যেন কোনো ধরনের আঘাত যেন না পায়, ওইটার দিকে তার নজর ছিল, তার মার দিকে তার কোনো নজর ছিল না। তারপরে মেয়েটা তখন একটা রিমার্ক করছিল কি, a gun would have been easier, একটা যদি আমাদের যদি একটা গান থাকতো, বন্দুক থাকতো, তাহলে ওইটা হয়তো আমাদের জন্য একটু ইজিয়ার হতো এই ছুরিকাঘাত চাইতে। এবং killers showed no remorse. Lee, would you make any comment on that? They had no remorse after the murders. Yes, well, what we know about them so far, it was just what was reported at the time. And whenever they were in court, they simply showed no emotion at all whenever they were being sentenced and when the facts were read out, and also the effect, when the effect became known that the murders had had on the extended family of the two deceased victims. Also before the sentencing exercise, they would have been interviewed as well by the youth offending team, so part of the probation service, and would have been asked about the motivations and so on at that time. Again, they would have had an opportunity to have thought about it and express some kind of remorse at that stage as well. And it appeared that they certainly hadn't expressed it by that point. Yeah. And hadn't made any comments to anyone who'd interviewed them, which would have been specialist team from the probation service, and they'd made no attempt to show any remorse for their actions whenever they were interviewed. Thank you. দর্শক, আজ আমাদের সময় শেষ হয়ে গেছে। এই খুব লোমহর্ষকর কেস। যখন পুলিশ আসছে তখন পুলিশকে তারা বলছিল কি, তারা যখন জিজ্ঞেস করছে ওরা কোথায় এখন, তখন পুলিশকে বলছে কি, why don't you go and see, মানে উপরে যাও।
আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আজকের এই প্রোগ্রামটা আপনারা কাল দেখবেন সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রামে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। শফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটরস এই নামে গুগলের মধ্যে সার্চ করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।